আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি মোহাম্মদ রাফিউজ্জামান, পড়াশোনা করতেছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমাদেরকে আমি দশম অধ্যায় বা স্থির তড়িৎ, ইংরেজিতে যেটাকে বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই চ্যাপ্টারটা নিতেছিলাম এবং প্রথম লেকচারটা আমরা কমপ্লিট করছিলাম। প্রথম লেকচারে আমরা এই কন্টেন্টগুলো পড়ছিলাম: স্থির তড়িৎ কি, চার্জ কিভাবে তৈরি করা হয়, দেন একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটনের ভারসাম্য নষ্ট করলে চার্জ তৈরি হয়, এটা পড়ছিলাম। এবং চার্জ, যে এই পরমাণুর যে ভারসাম্যহীনতা ইলেকট্রন প্রোটনের, সেটা তৈরি করা হয় তিনটা মাধ্যমে: ঘর্ষণ, পরমাণু বাইরে থেকে শক্তি দিয়ে, এবং আবেশের মাধ্যমে। এবং সবশেষে একটা ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, এই জিনিসগুলা, এবং আবেশ প্রক্রিয়া। এরপরে এখানে দেখতে পারতেছো ইলেকট্রোস্কোপ কি, ইলেকট্রোস্কোপের গঠন, ইলেকট্রোস্কোপ কিভাবে কাজ করে, এই জিনিসগুলা পড়ছিলাম। আমার সেকেন্ড ক্লাসে পড়ার কথা ছিল বৈদ্যুতিক বল বা ইলেকট্রিক ফোর্স। তো বৈদ্যুতিক বল বা ইলেকট্রিক ফোর্স জিনিসটা আসলে কি? যখন দুইটা বস্তুর মধ্যে একই প্রকৃতির আধান থাকে, এরা একটা আরেকটাকে বিকর্ষণ করে, এরা পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। যখন দুইটা বস্তুর মধ্যে একই প্রকৃতির আধান থাকে, ধরো এই যে এইখানে একটা গোলক আছে, এইখানে একটা গোলক আছে, এটার মধ্যেও নেগেটিভ চার্জ আছে, এটার মধ্যেও নেগেটিভ চার্জ আছে। তো এই গোলক দুইটা একটা আরেকটাকে কি করবে? বিকর্ষণ করবে। উল্টাভাবে আবার ভিন্ন রকমের আধান যদি থাকে দুইটার মধ্যে, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। ভিন্ন রকমের আধান মানে কি? ধরো এর মধ্যে নেগেটিভ চার্জ আছে আর এর মধ্যে আছে পজিটিভ চার্জ, তখন কিন্তু একটা আরেকটাকে আকর্ষণ করবে। তো এই যে আকর্ষণ এবং বিকর্ষণ, কথা হচ্ছে এই ঘটনাটা আমরা জানি, ঠিক আছে? যখন ভিন্ন রকমের চার্জ থাকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন আকর্ষণ করবে। এবং যখন একই রকমের চার্জ থাকবে, দুইটাই নেগেটিভ অথবা দুইটাই পজিটিভ, তখন এই গোলক দুইটা একটা আরেকটাকে বিকর্ষণ করে দূরে সরাই দিবে। ঠিক আছে, এই ঘটনাটা আমরা আগে থেকেই জানি। এখন প্রশ্নটা হচ্ছে যে কতখানি আকর্ষণ বা বিকর্ষণ করবে। এই যে এই দুইটা গোলক যে একটা আরেকটাকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, সেই আকর্ষণ বিকর্ষণের পরিমাণটা কেমন হবে? অনেক বেশি আকর্ষণ করবে নাকি খুব কম আকর্ষণ করবে? মানে আকর্ষণের পরিমাণটা কেমন হবে, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তো এই যে আকর্ষণের পরিমাণ বা বিকর্ষণের পরিমাণ, বা আকর্ষণ কোন দিকে হবে, বিকর্ষণ কোন দিকে হবে, এই জিনিসগুলা পড়ার জন্য, এই সমস্ত জিনিস বোঝার জন্য আমাদের কি পড়তে হবে? কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা পড়তে হবে, কুলম্বস ল। ঠিক আছে, তো পড়ে ফেলি আমরা কুলম্বের সূত্র। কুলম্ব কি বলছে? কুলম্বের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুইটা স্থির বিন্দু চার্জ, এই কথাটা ইম্পর্টেন্ট, বিন্দু চার্জ দুইটা স্থির, এই কথাটা ইম্পর্টেন্ট, স্থির। নির্দিষ্ট মাধ্যমে দুইটা স্থির বিন্দু চার্জ এর মধ্যবর্তী কার্যকর বৈদ্যুতিক বলের মান চার্জগুলোর মানের গুণফলের সমানুপাতিক। একটা পার্ট চার্জগুলোর মানের গুণফলের সমানুপাতিক, এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আরেকটা পার্ট। থার্ড পার্টটা হচ্ছে এই বল চার্জ দুটিকে সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই তিনটা পার্ট। তো কুলম্বের সূত্র হচ্ছে এই তিনটা পার্ট। প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে যে এই দুইটা গোলকের মধ্যে বা দুইটা বিন্দুর মধ্যে, এখানে বিন্দু চার্জ বলা হয়েছে, দেখো এই বিন্দু চার্জ কথাটা ইম্পর্টেন্ট এখানে। বিন্দু চার্জ কি? বিন্দু চার্জ হচ্ছে দুইটা চার্জিত বস্তু এর আকার, দুইটা চার্জিত বস্তুর আকার যদি এর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য হয়। নগণ্য মানে কি? ধরো দুইটা চার্জিত গোলক আছে, এখানে একটা গোলক আছে আর এইখানে একটা গোলক আছে। তো দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু বিশাল। এই বিশাল দূরত্বের তুলনায় এর যে ব্যাসার্ধ, এটা কিছুই না, তাই না? যখন এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা বিশাল হবে, এই মধ্যবর্তী দূরত্বের তুলনায় এর আকারটা নগণ্য হবে, খুবই ছোট হবে, তখন এই যে এর মধ্যে যদি কোনো চার্জ থাকে, তখন এটাকে তুমি বলতে পারবা যে বিন্দু চার্জ। ঠিক আছে, তো বিন্দু চার্জ হলো এইটাই আর কি। তো এই দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এটা কেমন হবে, সেটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর: চার্জগুলার মানের গুণফলের সমানুপাতিক এবং এর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন ধরো এখানে একটা চার্জ আছে, গোলক আছে, এই গোলকের মধ্যে Q1 চার্জ আছে, Q1 পরিমাণ চার্জ আছে। এই গোলকের মধ্যে কি পরিমাণ চার্জ আছে? Q1 পরিমাণ চার্জ আছে। আর এইখানে একটা গোলক আছে, এই গোলকের মধ্যে
Q2 পরিমাণ চার্জ আছে। ঠিক আছে, তো এই গোলক এবং এই গোলক একটা আরেকটার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ, এটার মান, এটা হচ্ছে একটা ফোর্স। তো এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, যে এফ হচ্ছে বিন্দুদ্বয়ের, এই যে তোমার এই গোলক দুইটার যে কার্যকরী বৈদ্যুতিক বলের মান চার্জগুলোর গুণফলের সমানুপাতিক। এর মধ্যে আছে Q1 চার্জ আর এর মধ্যে আছে Q2 চার্জ, তাহলে চার্জ দ্বয়ের গুণফল কি? Q1 ইন্টু Q2, এটাই না গুণফল, চার্জ দ্বয়ের গুণফল। তাহলে এই চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, এই চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এবং ধরো এই গোলক থেকে এই গোলকের যে দূরত্ব সেটা হচ্ছে আর, এই গোলক থেকে গোলকের দূরত্বটা হচ্ছে কি? আর, অথবা অনেক বইতে ডি দ্বারা প্রকাশ করা থাকে, আর অথবা ডি, যাই ধরো আমরা আর ধরে নিলাম। এই গোলক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে এই যে এফ, এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এটা হচ্ছে এই যে দূরত্ব আর, এইটার বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হচ্ছে এরকম, এই যে আর, এটার বর্গ আর স্কয়ার, এর ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক চিহ্ন। মানে সমানুপাতিক চিহ্ন ছিল এরকম, ব্যস্তানুপাতিক হচ্ছে সমানুপাতিক চিহ্ন, আর যেটার ব্যস্তানুপাতিক এটা নিচে চলে আসবে, 1 এর নিচে চলে আসবে। এখন এখানে দুইটা প্রশ্ন আছে, তোমরা প্রশ্ন করতে পারো। একটা হচ্ছে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো আবার কি? মানে এগুলো কি জিনিস? এই যে আমরা পড়লাম যে বল হচ্ছে Q1 Q2 এর সমানুপাতিক, আবার এই বল হচ্ছে 1 বাই তোমার আর স্কয়ারের ব্যস্তানুপাতিক। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসগুলো কি? আর বিন্দু চার্জ কি জিনিস? বিন্দু চার্জ তো আগেই বলছি, যখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা অনেক বিশাল হবে, মানে এই দূরত্বের তুলনায় এই যে এই গোলকগুলার যে আকার, এগুলো নগণ্য হবে, তখন এই দুইটা চার্জকে বলবা হচ্ছে বিন্দু চার্জ। তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসগুলা কি সেটা হচ্ছে বোঝার বিষয়। সমানুপাতিক জিনিসগুলা হচ্ছে, ধরো এইখানে আছে বল, ফোর্স, আর এইখানে আছে চার্জ দ্বয়ের গুণফল। সমানুপাতিক জিনিসটা হচ্ছে যখন তুমি এই চার্জ দ্বয়ের গুণফলটা বাড়াবা, যখন এই চার্জ দ্বয়ের গুণফল বাড়াবা, তখন এই বলটাও বাড়বে, তখন এই বলটাও কি হবে? বাড়বে। এই যে এক পাশের জিনিসটা বাড়াচ্ছ আরেক পাশেও বেড়ে যাচ্ছে, এই সম্পর্কটা বলা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর একটা ভালো উদাহরণ দিই, ভালো উদাহরণটা হচ্ছে ধরো পড়াশোনা। পড়াশোনা সমানুপাতিক টেনশন, পড়াশোনা সমানুপাতিক টেনশন। কেন? কারণ পড়াশোনা যত বাড়বে, পড়াশোনা যত উপরের দিকে উঠবে, তোমার টেনশনও তত উপরের দিকে উঠবে। পড়াশোনা যত বাড়বে তোমার টেনশনও তত বাড়বে। তো এক পাশে জিনিস যখন বাড়তেছে আরেক পাশের জিনিসও তখন বাড়তেছে। তো এই সম্পর্কটা বলা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে ধরো এই যে এফ, এই আর স্কয়ার, যখন এই আর এর ভ্যালু তুমি বাড়াবা, আর এর ভ্যালু যখন তুমি বাড়াবা, এই এফ এর ভ্যালুটা তখন কমতে থাকবে, অর্থাৎ এক পাশে বাড়লে আরেক পাশে কমবে। এই সম্পর্কটা বলা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ধরো এইখানে উদাহরণ হচ্ছে পড়াশোনা, পড়াশোনা ব্যস্তানুপাতিক ধরো ফ্রি টাইম, পড়াশোনা ব্যস্তানুপাতিক ফ্রি টাইম। তোমার পড়াশোনা যত বাড়বে তোমার ফ্রি টাইমটা কি হবে? তত কমে আসবে। অর্থাৎ তোমার পড়াশোনার ফ্রি টাইম হচ্ছে একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তো এটাও এরকমই আর কি। তো এখন সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝলাম। এখন এই কুলম্বের সূত্রের একটা গাণিতিক রূপ আমাদের দরকার। এই কুলম্বের সূত্রে একটা গাণিতিক রূপ দরকার। আমরা তো এগুলা দিয়ে অঙ্ক করবো, একটা গাণিতিক রূপ দরকার। গাণিতিক রূপটা আমরা কেমনে পাবো? আগের স্লাইড থেকে জেনে আসছি যে তোমার এফ বা এই দুটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে সমানুপাতিক। কার সমানুপাতিক? দুইটা গোলকের মধ্যে যে চার্জ আছে Q1 Q2, এই চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এখানে চিত্রটা আবার এঁকে দেই তাহলে ভালো করে বুঝবা। এই গোলকের মধ্যে Q1 চার্জ আছে, এই গোলকের মধ্যে Q2 চার্জ আছে, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। ঠিক আছে, তাহলে f হচ্ছে এই r এর বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1/r স্কয়ার। এই দুইটাকে যদি তুমি একসাথে লেখো, দুইটাকে যদি তুমি একসাথে লেখো তাহলে কি লিখতে পারবো জানো? এই দুইটাকে একসাথে লিখবা, তাহলে f সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই
আর স্কোয়ার। এই দুইটাকে একসাথে লিখলে তুমি এরকম করে লিখতে পারবা, এই যে Q1 Q2 উপরে এবং আর স্কোয়ার, এই আর স্কোয়ারটা হচ্ছে নিচে, এরকম করে লিখতে পারবা। এখন এই সমানুপাতিক চিহ্নটা, এই যে সমানুপাতিক চিহ্নটা দেখতে পারতেছো, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে তুমি সমান চিহ্ন বসাইতে পারবা। এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে তুমি কি বসাইতে পারবা? সমান সমান চিহ্ন বসাইতে পারবা। কখন? যখন তুমি এখানে একটা ধ্রুবক যুক্ত করবা, একটা কনস্ট্যান্ট যুক্ত করবা, একটা কনস্ট্যান্ট যখন যুক্ত করবা তখন এই সমানুপাতিক তুলে তুমি সমান সমান দিতে পারবা। তাহলে বসাই আমরা, এই জিনিসটা করি আমরা। তাহলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই যে এফ, এটা তুমি সমান সমান দিতে পারবা সমানুপাতিকের জায়গায় যখন তুমি একটা কনস্ট্যান্ট যুক্ত করবা কে। তাহলে এফ ইজ ইকুয়াল কে ইন্টু, আর এখানে যেটা আছে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র বা কুলম্বের সূত্র যেটাকে বলা হয় এফ ইজ ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন তুমি আমাকে বলো ভাইয়া কে কি? আমরা যেখানে বসাইলাম কে, এই কে জিনিসটা কি? কুলম্বের সূত্রের জন্য কে জিনিসটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, কুলম্বের সূত্রের জন্য কে হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। তাহলে এই সবগুলাকে যদি তুমি কম্বাইন করো তাহলে যে সূত্রটা তুমি পাবা বা কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ সেটা হবে এরকম, এফ ইজ ইকুয়াল 9 ইন্টু 10⁻⁹ Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে 9 ইন্টু 10⁻⁹, এই জিনিসটা দেখতেছো না? এই জিনিসটা দেখতেছো না? এই যে 9 ইন্টু 10⁻⁹, এই জিনিসটা কিন্তু সবসময় 9 ইন্টু 10⁻⁹ থাকে না, চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয়? যখন এই গোলক দুইটা যে মাধ্যমে আছে, ধরো এটা এটা Q1, এটা Q2, এর মধ্যবর্তী দূরত্ব r, তো এটা তো কোনো একটা মাধ্যমে আছে তাই না? ধরো এখন এটা বায়ুতে আছে বা বাতাসে আছে, যখন এই বাতাসের জায়গায় তুমি অন্য কিছু দিয়ে দিবা, ধরো গোলক দুইটাকে আমি পানির নিচে চুবাই দিলাম, তাহলে এই দুইটার মাধ্যম কিন্তু চেঞ্জ হয়ে গেল, পানি আগে ছিল বাতাস এখন পানি হয়ে গেল। তো ওই পানির ক্ষেত্রে আবার এই কে এর মানটা চেঞ্জ হয়ে যাবে, কে এর মানটা অন্য কিছু হবে। বাতাসের ক্ষেত্রে কে এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। তো তোমাদের ক্লাসে শুধুমাত্র বাতাসের জন্য হিসাব তোমাদের শেখানো হয়, পানিতে গেলে কি হয় কি না হয় বা মাধ্যম চেঞ্জ করলে কি হয় এটা তোমাদের নাই। সো আমরা ইন জেনারেল এফ ইজ ইকুয়াল 9 ইন্টু 10⁻⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। কিন্তু খেয়াল রাখবা, যদি কখনো কোশ্চেনের মধ্যে বলে দেয় যে মাধ্যমটা বাতাস না, মাধ্যমটা বায়ু মাধ্যম না, চেঞ্জ হয়ে গেছে মাধ্যমটা, তখন কিন্তু এটা কিন্তু আবার এই কে এর মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কে এর মান হয় তোমাদের দেওয়া থাকবে অথবা কে এর মান বের করার জন্য কোনো হিন্টস দেওয়া থাকবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হচ্ছে 9 ইন্টু 10⁹ এফ ইজ ইকুয়াল 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এই যে আমাদের কে, এই যে আমাদের এই সূত্রটা, মূল সূত্রটা তো এরকম তাই না? মূল সূত্রটা হচ্ছে এরকম, এফ ইজ ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। মূল সূত্রটা এরকম তাই না? এফ এর যে একক সেটা হচ্ছে নিউটন, ফোর্স, একটা বলের একক নিউটন, এটা তো আমরা জানি। আর স্কোয়ার, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, তো দূরত্বের এককটা হচ্ছে মিটার, এই আর এর হচ্ছে মিটার, তাহলে এই আর এর উপর আছে একটা স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে মিটার স্কোয়ার। এখানে চার্জের একক হচ্ছে কুলম্ব, এই চার্জের জন্য হচ্ছে কুলম্ব, তো দুইটা কুলম্ব এখানে হয়ে যাবে কুলম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে কে এর এককটা কি পাওয়া যায়? দেখো তো কে এর এককটা কি পাওয়া যায়। এখান থেকে আমরা বলতে পারি কে হচ্ছে এই আর স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এফ ইন্টু আর স্কোয়ার, আর Q1 Q2 চলে আসবে নিচে, Q1 Q2 সবগুলোর একক যদি বসাও তাহলে কে এর একক কি পাবা? কে এর ইউনিট যেটা পাবা ফোর্সের জন্য হচ্ছে নিউটন, আর স্কোয়ার তার মানে হচ্ছে মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব ইন্টু কুলম্ব, তার মানে কুলম্ব স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কে এর একক। কে এর একক কি পাইলাম আমরা? কে এর ইউনিট হচ্ছে নিউটন,
মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে কে এর ইউনিট, ঠিক আছে? এটা হচ্ছে কে এর ইউনিট। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, আর বা মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে মিটার। তাহলে কে এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ F ইজ ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। দেখো প্রথম উদাহরণ, একটা +1 কুলম্ব চার্জ আর একটা -1 কুলম্ব চার্জ যদি 10 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, চার্জ দুইটার ভেতর বল কতটুকু? এই যে ধরো এই হচ্ছে এখানে এটা একটা গোলক, এখানে হচ্ছে +1 চার্জ আছে, আর এখানে হচ্ছে আরেকটা গোলক, এখানে -1 চার্জ আছে, এবং এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন এই দুইটার মধ্যবর্তী বল কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্রটা আমরা দেখে আসলাম একটু আগে, এটাই অ্যাপ্লাই করব। বল F ইজ ইকুয়াল 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু Q1 Q2। Q1 হচ্ছে +1 এবং Q2 হচ্ছে -1। Q1 Q2 ডিভাইডেড বাই এই মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, তাহলে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100, তার মানে 0.1 মিটার। তাহলে 0.1 স্কয়ার। ক্যালকুলেটর চাপ দিবা, যে রেজাল্ট আসবে সেটাই এর মধ্যবর্তী বল, ঠিক আছে? তাহলে ক্যালকুলেটরে দেখি আমরা কত আসে। এটা আসতেছে হচ্ছে তোমার 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ডিভাইডেড বাই 0.1 স্কয়ার। তাহলে এটা আসবে হচ্ছে -9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11 নিউটন। ওকে, এর পরের ম্যাথে আসো, পরের উদাহরণটাতে আসো। একটা +5 কুলম্ব, একটা +3 কুলম্ব চার্জ 1 মিটার দূরে রাখা আছে। এখন তৃতীয় একটা চার্জ +Q এমন ভাবে দুইটি চার্জের মাঝখানে রাখা হইলো যেন +Q চার্জটি কোনো বল অনুভব না করে। Q চার্জটিকে কোথায় রাখা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের বইয়েরই কোশ্চেন। সিনারিওটা আগে চিন্তা করো একটু। একটা গোলক, এটাতে আছে হচ্ছে +5 কুলম্ব চার্জ, আরেকটা আছে হচ্ছে গোলক +3 কুলম্ব চার্জ। +3 কুলম্ব চার্জ, দুইটা গোলক আছে, এবং এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার। 1 মিটার। এরপর তুমি কি করলা? এই চার্জ দুইটার মধ্যে +Q চার্জ এমন ভাবে রাখলা, ধরো এই দুইটার মাঝখানে, ধরো এইখানে এই জায়গাটাতে তুমি +Q চার্জ রাখছো। তো এটারে এমন ভাবে রাখছো যাতে এই Q চার্জটা কোনো বল অনুভব না করে, ঠিক আছে? এই Q চার্জটা যাতে কোনো বল অনুভব না করে, এই Q চার্জটাকে কোথায় রাখা হয়েছে? তো এটা হচ্ছে কোশ্চেন, এই Q চার্জটাকে কোথায় রাখা হয়েছে। তো এটা আমরা কিভাবে বের করব? দেখো, তো প্রথমে এই Q চার্জের একটা অবস্থান আমরা ধরে নিব। কেমন অবস্থান ধরে নিব? ধরো এই Q চার্জটা এই +5 কুলম্ব চার্জ থেকে x দূরে ছিল, তাহলে এই +5 কুলম্ব চার্জ থেকে Q চার্জের দূরত্ব হচ্ছে x। তাহলে এইটা যদি x হয়, তাহলে এই Q চার্জ থেকে এই +3 কুলম্ব চার্জের দূরত্বটা হবে 1 - x, কারণ এই পুরো দূরত্বটা হচ্ছে 1 মিটার। তাহলে একটা x হচ্ছে আর একটা হচ্ছে কি 1 - x। আচ্ছা, এখন যে কোশ্চেনটা বলা হয়েছে যে এই +Q চার্জটা কোনো বল অনুভব করবে না। কখন অনুভব করবে না? যখন এই Q চার্জটা এই +5 কুলম্ব চার্জ, এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, তো দুইটার মধ্যে তো বিকর্ষণ আছে, তাই না? তো এই দুইটার মধ্যে বিকর্ষণটা ধরো এইদিকে এরকম, আবার এই +3 কুলম্ব চার্জ আবার এই Q কুলম্ব চার্জ, এই দুইটার মধ্যেও তো বিকর্ষণ আছে, তাই না? এই বিকর্ষণটা হচ্ছে এইদিকে এরকম। যখন এই দুইটা বিকর্ষণ, এই +5 কুলম্ব চার্জের জন্য বিকর্ষণ এবং এই +3 কুলম্ব চার্জের জন্য যে বিকর্ষণ, এই দুইটা বিকর্ষণ যদি সমান হয়, তখন এই Q চার্জের উপর কোনো বল অনুভূত হবে না।
ঠিক আছে, ধরো এই কিউ চার্জের উপর, এই প্লাস কিউ চার্জের উপর এই 5 কুলম্ব চার্জ এইদিকে বিকর্ষণ বল দিতেছে 5 নিউটন, আর এই 3 কুলম্ব চার্জ এইদিকে বিকর্ষণ বল দিতেছে 5 নিউটন। তাহলে এই 5 নিউটন আর এই 5 নিউটন দুইটা যখন দুই দিক থেকে টানবে, ধরো একটা বস্তুকে তুমি এদিক থেকে টানতেছো, আরেকজন এদিক থেকে টানতেছে, ও 5 নিউটনে টানতেছে, ও 5 নিউটনে টানতেছে, তো দুইটা যখন দুই দিক থেকে সমান বলে টানবে তখন এই বস্তুটার উপর কি কোনো বল অনুভূত হবে? হবে না। তার মানে এই প্লাস কিউ কুলম্ব চার্জের উপর এই যে 5 কুলম্ব চার্জের বিকর্ষণ, এই বিকর্ষণ, আর এই প্লাস 3 কুলম্ব চার্জের যে বিকর্ষণ, দুইটা বিকর্ষণ যদি সমান হয় তাহলে এই কিউ চার্জটা কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, তাহলে এই প্লাস 5 কুলম্ব চার্জের জন্য যে বিকর্ষণ, এটাকে তুমি F5 লিখো, F5। তাহলে F5 কি হবে? F5 হচ্ছে K ইন্টু Q1 Q2, Q1 হচ্ছে প্লাস 5, এটাকে Q1 চার্জ ধরো, তাহলে 5 ইন্টু Q2 হচ্ছে Q ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বটা কত? X, তাহলে X স্কয়ার। আর F3 বা প্লাস 3 কুলম্ব চার্জের জন্য বিকর্ষণ, সেটাকে F3 লিখো, F3 ইজ ইকুয়াল K ইন্টু 3Q ডিভাইডেড বাই 1 মাইনাস X হোল স্কয়ার। এই দুটো লেখা যায়। এখন শর্ত কি? শর্ত হচ্ছে এই F5 এবং এই F3 সমান হওয়া লাগবে। তাহলে লিখে দাও, শর্ত হচ্ছে F5 ইজ ইকুয়াল F3। যখন এই F5 ইকুয়াল F3 সমান, তাহলে F5 আর F3 এর মান বসাও, K ইন্টু 5Q ডিভাইডেড বাই X স্কয়ার ইজ ইকুয়াল K ইন্টু 3Q ডিভাইডেড বাই 1 মাইনাস X হোল স্কয়ার। তাহলে দুই পাশ থেকে কি কি কাটা যায় দেখো তো। দুই পাশ থেকে আমাদের এই কে আর এই কে কাটা যাচ্ছে, এই কিউ আর এই কিউ কাটা যাচ্ছে। তবে কাটাকাটি করার পরে কি থাকে? কাটাকাটি করার পরে থাকে হচ্ছে এখানে দেখো তো 5/x স্কয়ার, 5 ডিভাইডেড বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল, এখানে থাকে 3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এরকম থাকে, কাটাকাটি করার পরে এরকম থাকে। তো এটাকে ক্যালকুলেশন করে এখন এক্স এর মানটা বের করবা। কিভাবে বের করবা? তাহলে এই 1 মাইনাস এক্স স্কয়ার আর গুণন করে দাও, তাহলে 5 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল 3x স্কয়ার। তার মানে 5 ইন্টু 1 মাইনাস 2x প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল 3x স্কয়ার। গুণ করে দাও, 5 মাইনাস 10x, 5 মাইনাস 10x প্লাস 5x স্কয়ার। এই প্লাস 3x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 3x স্কয়ার, আর ওই পাশে হয়ে যাবে 0। ঠিক আছে, তো এটাকে এখন সমাধান করবা, ইকুয়েশনটা আসবে হচ্ছে এরকম, 5x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, 2x স্কয়ার মাইনাস 10x, 2x স্কয়ার মাইনাস 10x প্লাস 5 ইকুয়াল 0। এখন এটাকে সমাধান করলে x এর যে মান পাওয়া যাবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কিউ এর তাহলে আমরা পজিশন জেনে যাব যে প্লাস 5 কুলম্ব চার্জ থেকে এত দূরে কিউ চার্জটাকে রাখতে হবে। তাহলে x এর মানটা কিভাবে বের করবা? x ইজ ইকুয়াল মাইনাস 10 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 10 স্কয়ার মাইনাস 4 টাইমস 2 টাইমস 5 ডিভাইডেড বাই এই পুরাটা ডিভাইডেড বাই 2 ইন্টু 2। তো এটা হচ্ছে তোমাদের দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র। এই সূত্র পড়ছো না তোমরা? যদি এরকম থাকে একটা সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল 0, তাহলে এখান থেকে x হবে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে সূত্র, এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করছি। তো এই সূত্র এখানে অ্যাপ্লাই করার পরে এই ক্যালকুলেটরে চাপবা, এখান থেকে দুইটা মান আসবে। ঠিক আছে, দেখি আমি কি কি মান আসে। টেন প্লাস রুট
10 স্কয়ার মাইনাস 8 and 40, 10 স্কয়ার মাইনাস 40 মানে 100 মাইনাস 40 মানে 60 ডিভাইডেড বাই 4। একটা মান আসতেছে 4.436। আর একটা মান কত আসে দেখি। এই যে প্রথমে যে একবার প্লাস বসাবা, প্লাস বসাইলে 4.436 আসতেছে। যখন মাইনাস বসাবো তখন কি আসতেছে? যখন মাইনাস বসাবো তখন হচ্ছে 10 মাইনাস রুট 60 ডিভাইডেড বাই 4। আরেকটা হচ্ছে 0.563, 0.563। তাহলে এক্স এর দুইটা মান আসতেছে, একটা হচ্ছে 4.436 মিটার আর একটা 0.563 মিটার। অর্থাৎ এই যে এই কিউ চার্জটাকে যদি তুমি এই 5 কুলম্ব চার্জ থেকে 4.436, এই দূরত্বটা যদি 4.436 মিটার হয় তাহলে এই কিউ চার্জটা কোনো বল অনুভব করবে না। অথবা এই কিউ চার্জটাকে যদি তুমি এইখানে রাখো, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা যদি 0.563 মিটার হয় তাহলে এই কিউ চার্জটা কোনো বল অনুভব করতে পারবে না। এখন তুমি আমাকে বলো যে এই যে 4.436 মিটার এটাকে হওয়া সম্ভব কিনা? এটা হওয়া সম্ভব কিনা? এটা হওয়া অসম্ভব। কেন অসম্ভব? কারণ এই Q1 আর এই Q2, ধর এই 5 কুলম্ব চার্জ এবং 3 কুলম্ব চার্জ, এই দুইটার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে 1 মিটার। এই দুইটার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে 1 মিটার। তাহলে এই দুইটার মাঝখানে এই কিউ চার্জটাকে কিভাবে রাখলে 4.436 মিটার হওয়া পসিবল, মানে এই 1 মিটার চেয়ে বেশি হওয়া পসিবল? এটা সম্ভব? এটা সম্ভব না। 1 মিটারের চেয়ে বেশি হওয়া সম্ভব না। 4.436 মিটার মানে কি? এখান থেকে এই পর্যন্ত 1 মিটার। 4.436 মিটার মানে হচ্ছে তোমার এর বাইরে রাখতে হবে বস্তুটা। ভেতরে রাখলে তো কোনোভাবেই 1 মিটারের চেয়ে বড় হওয়া সম্ভব না, তাই না? তার মানে হচ্ছে এই 4.436 মিটার সম্ভব না। এক্স এর ভ্যালুটা হচ্ছে 0.563 মিটার। আর এই যে 4.463 মিটার, 36 মিটার, এটাকে আমরা নিতে পারবো না। ঠিক আছে? তাহলে তোমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 0.563 মিটার। এটা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এবার পরের কোশ্চেনে আসো। উদাহরণ 3, হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটা প্রোটন এবং বাইরে একটা ইলেকট্রন আছে। যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কক্ষপথের দূরত্ব হয় এই জিনিসটা হচ্ছে 5.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8 মিটার। এটাকে এইভাবে লেখা হয়েছে আর কি। যদি এত মিটার হয় তবে এদের মধ্যে আকর্ষণ কতটুকু? ওকে, এদের মধ্যে আকর্ষণ কতটুকু? তো একটা ধরো, এটা হচ্ছে আমাদের, এইখানে আমাদের প্লাস চার্জ আছে, এখানে আমাদের প্রোটন আছে। হাইড্রোজেন পরমাণুর এখানে হচ্ছে আমাদের প্রোটন আছে, আর এইখানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন আছে। তাহলে এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। এই r এর মানটা দেওয়া আছে হচ্ছে কত? 5.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8 মিটার। ধরলাম প্রোটনের চার্জ হচ্ছে Q1, ইলেকট্রনের চার্জ হচ্ছে Q2। তাহলে প্রোটনের চার্জ কত? এটা তো মুখস্থ থাকা উচিত। প্রোটনের চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কুলম্ব। আর Q2 এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ধরে নিছি, তাই না? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কুলম্ব। এই দুটো মুখস্থ রাখতে হবে। তো চার্জ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে এখন আমরা ফোর্স বের করতে পারবো না? F is equal K into Q1 Q2 divided by R square। K হচ্ছে 9 into 10 to the power 9 into 10 to the power 9 into Q1 Q2। Q1 এর মান হচ্ছে +1.6 into 10 to the power -19 এবং Q2 হচ্ছে -1.6 into 10 to the power -9। Q1 Q2 divided by R square। R এর মান কত? 5.8 into 10 to the power -8 স্কয়ার।
এখন ক্যালকুলেটরে চাপ দিবা, যেটা রেজাল্ট আসবে সেটাই। দেখি আমরা কত আসে ক্যালকুলেটরে। 9 into 10 to the power 9 into 1.6 into 10 to the power minus 19 square divided by 5.8 into 10 to the power minus 8 আসতেছে হচ্ছে এটা 6.85 into 10 to the power minus 14 নিউটন। ক্যালকুলেশন ভুল হইতে পারে, তোমরা বাসায় আবার নিজের ক্যালকুলেটরে এই মানটা যাচাই করে নিবা। আমার আসছে হচ্ছে 6.85 into 10 to the power minus 14 নিউটন, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা ম্যাথ আছে, পৃথিবী এবং চাঁদে কি পরিমাণ আধান জমা রাখলে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বেরিয়ে যাবে। ওয়াও, খুব সুন্দর একটা কোশ্চেন। এটা কিন্তু তোমাদের বইয়ের কোশ্চেন, আমি কিন্তু বানায় দিই নাই, এটা তোমাদের বইয়ে আছে। পৃথিবী এবং চাঁদে কি পরিমাণ আধান জমা রাখলে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বেরিয়ে যাবে। চাঁদের ভর দেওয়া আছে এত, চাঁদের ভর দেওয়া আছে এত, পৃথিবীর ভর দেওয়া আছে হচ্ছে এত, চাঁদের কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে এত। ঠিক আছে, তোমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ছো কিনা? এই ম্যাথটা করতে হলে তোমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়া থাকতে হবে। আমি ধরে নিলাম তোমরা অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ছো, আর যদি না পড়ে থাকো তাহলে এই ম্যাথটা জাস্ট স্কিপ করতে পারো, ওই চ্যাপ্টারটা পড়ে এসে দেন করবা। আমি ধরে নিলাম তোমরা হচ্ছে অভিকর্ষ চ্যাপ্টারটা করছো আগে। তো এখন ধরো এইখানে হচ্ছে আছে আমাদের পৃথিবী, আর এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে হচ্ছে আমাদের চাঁদ, এখানে হচ্ছে আমাদের চাঁদ আছে। তো এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ আছে, কি আকর্ষণ? সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ, অভিকর্ষীয় আকর্ষণ, ঠিক আছে। ধরো এটার ভর হচ্ছে এম, এটার ভর হচ্ছে ছোট হাতের এম, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বা মহাকর্ষীয় আকর্ষণ সেটা হচ্ছে এফ গ্র্যাভিটেশনাল, তাহলে এফ জি দিয়ে প্রকাশ করতে পারি। এফ জি হচ্ছে জি ইন্টু এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এই দুইটার মধ্যে আকর্ষণ বল। এখন কি পরিমাণ চার্জ দিলে কক্ষপথ থেকে ছুটে বেরিয়ে যাবে? মধ্যবর্তী একটা আকর্ষণ আছে, তো এমন একটা চার্জ দিতে হবে যাতে এই আকর্ষণটার সমান একটা বিকর্ষণ বল থাকে। ধরো এখানে আমি প্লাস কিউ কুলম্ব চার্জ দিলাম, এখানেও প্লাস কিউ কুলম্ব চার্জ দিলাম। তো এখন এই দুইটার মধ্যবর্তীতে একটা বিকর্ষণ বল থাকবে, তাই না? বিকর্ষণ বলটা হবে এরকম, এফ এস ইজ ইকুয়াল কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে আকর্ষণ বল, লালটা হচ্ছে বিকর্ষণ বল। এই আকর্ষণ বল আর বিকর্ষণ বল যদি সমান হয়, অথবা এই বিকর্ষণ বল যদি বেশি হয়, এরকম যখন হবে এই বিকর্ষণ বল বেশি অথবা এই বিকর্ষণ বল হচ্ছে আকর্ষণ বলের সমান, তখন এই চাঁদ কি হবে? এই পৃথিবী থেকে দূরে সরে যাবে, এই কক্ষপথ থেকে ছিটকে দূরে সরে যাবে, তাই না? আকর্ষণ বলের কারণেই তো চাঁদ আমাদের পৃথিবীর চারদিকে ঘুরতেছে। তো এই আকর্ষণ বলের সমান অথবা আকর্ষণ বলের চেয়ে বেশি একটা বিকর্ষণ বল যদি তুমি দিতে পারো, তখন এই চাঁদ কি হচ্ছে? পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের লাগবে মিনিমাম কন্ডিশনটা, তাই না? মিনিমাম কত চার্জ দিতে হবে? তো মিনিমাম কন্ডিশনের জন্য এই দুইটা হচ্ছে সমান, মানে মিনিমাম কত ফোর্স দিতে হবে? মিনিমাম কন্ডিশনের জন্য আমাদের এফ জি আর এফ এস এই দুটো হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে এখন আমরা ম্যাথটা করব, আশা করি লজিকটা বুঝছো। এখন ম্যাথটা করব। এফ এস এফ জি এটা হচ্ছে সমান কিসের সমান? এফ এস এর সমান। এফ এস টা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স বলতেছি আমরা, এফ জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এখান থেকে এফ এস হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান হচ্ছে কিউ, কিউ টু হচ্ছে কিউ। ধরো আমরা এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে চার্জ, এর মধ্যেও কিউ চার্জ আছে, এর মধ্যেও কিউ চার্জ আছে। তাহলে কিউ ওয়ান প্রথমটার মধ্যে চার্জ কিউ, দ্বিতীয়টার মধ্যে চার্জ কিউ, তাহলে দুইটাই কিউ, তাহলে কিউ ইন্টু কিউ, তার মানে হচ্ছে কিউ স্কোয়ার।
কিউ স্কোয়ার ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার, কে ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মধ্যবর্তী যে গ্র্যাভিটেশনাল আকর্ষণ সেটা হচ্ছে জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো দুই পাশ থেকে কি কাটা যায়, দুই পাশ থেকে আমাদের এখান থেকে আর স্কোয়ার কাটা গেল, এখান থেকে আর স্কোয়ার কাটা গেল, কাটা যাওয়ার পরে কি থাকলো, কাটা যাওয়ার পরে আমার এখানে থাকলে হচ্ছে কে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল জি এম এম। এখন থেকে আমাদের কিউ এর মান বের করতে হবে, তাই না? যে কত চার্জ রাখলে, এই যে কি পরিমাণ আধান জমা রাখলে, আধান মানই তো চার্জ, কত চার্জ রাখলে তার মানে কিউ এর মানটা বের করতে হবে। তো কিউ এর মানটা এখান থেকে কিভাবে বের করবা, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল জি ইন্টু এম ডিভাইডেড বাই এই কে ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, কিউ জি ইন্টু এম ডিভাইডেড বাই কে। তাহলে কিউ ইজ ইকুয়াল স্কোয়ার তুললে ওই পাশে রুট ওভার হবে, রুট ওভার জি ইন্টু এম ডিভাইডেড বাই কে। এখন এম এর ভ্যালু, বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, এটা দেওয়া আছে। ছোট হাতের ভর হচ্ছে, ছোট হাতের এম হচ্ছে চাঁদের ভর, এটাও দেওয়া আছে। কে হচ্ছে তোমার 9 ইন্টু 10⁻⁹, এটা আমরা জানি। আর জি এর মান হচ্ছে মুখস্থ মহাকর্ষীয় ধ্রুবক। তো সবগুলা মান যখন বসাবা তখন এখান থেকে তুমি কি বের করতে পারবা, কিউ এর মানটা বের করতে পারবা, ঠিক আছে? এবার তাহলে সবগুলার মান বসাও, সবগুলার মান বসাইলে রুট ওভার জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। এম এ হচ্ছে পৃথিবীর ভর, এটা দেওয়া আছে 5.97 ইন্টু 10⁻24, 5.97 ইন্টু 10⁻24 ইন্টু চাঁদের ভর, চাঁদের ভরটা দেওয়া আছে 7.35 ইন্টু 10⁻22, 7.35 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই কে, কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9। সবগুলোকে ক্যালকুলেটরে বসাবা, দেখি কত আসে, তোমরাও করবা কত আসে দেখবা। 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু 5.97 ইন্টু 10⁻24 ইন্টু 7.35 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻9, এটার হচ্ছে রুট অ্যান্সার। এটা আসতেছে 5.7 ইন্টু 10⁻13, এত কুলম। তার মানে পৃথিবী এবং চাঁদ এই দুইটা বস্তুর মধ্যে যদি তুমি এখানে 5.7 ইন্টু 10⁻13 কুলম চার্জ দাও, এটার মধ্যেও যদি 5.7 ইন্টু 10⁻13 কুলম চার্জ দিতে পারো, তাহলে পৃথিবী এবং চাঁদ একটা আরেকটা থেকে দূরে সরে যাবে, ছিটকে যাবে, চাঁদ কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাসের পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র শুরু করে দিব বা ইলেকট্রিক ফিল্ড রিলেটেড পড়াশোনা করব। আজকের ক্লাসে আমাদের পড়াশোনা ছিল কুলম্বের সূত্র, এবং কুলম্বের সূত্র দিয়ে আমরা 3-4টা ম্যাথ দেখে ফেললাম। হ্যাঁ, বৈদ্যুতিক বল বা ইলেকট্রিক ফোর্স, এখান থেকে কুলম্বের সূত্র দিয়ে 3-4টা ম্যাথ দেখে ফেলছি। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড পড়া শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।